মিন্টু মেম্বারের খবর দে। বাড়ি বিক্রি করে দেব। তো কি করবি? তোর মা চোখের সামনে বিনা চিকিৎসায় মারা যাবে। একটা মানুষ ব্রেন টিউমার নিয়ে কি অসহ্য কষ্ট করতেছে, তার চিকিৎসা করাবি না? বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে কি হবে? আমার ব্রেন টিউমার? বাঘ কি খান? গোপুর, তুমি একটা মুরব্বী মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমপান করছি এই কথা কি তোমাকে বলতে পারি? এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না। অবশ্যই নিশার কথা মুরব্বীকে কইবেন কে? স্যার, ধূমপান করেন না, ধূমপান করলে ক্যান্সার হয়। ধূমপান তো করতে চাই না, কিন্তু কি করবো গোপুর বলো? মানুষ এত খারাপ, মানুষ খালি কষ্ট দেয়, মানুষের কষ্টে মানুষ কষ্ট পায়, আর আমার কষ্টে মানুষ হাসে। আরে মানুষ আপনারে কষ্ট দেয়, এর লেগে নিজে মরবেন? যে কষ্ট দেয় লাগতে হারে মারেন। দেখো গোপুর, কয়জন মানুষকে আমি লাত্তি দিব বলো? বাহ, কত খারাপ মানুষ। ঘটনা কি কন্ত? তোমার রূপন্তী ভাবি তোমাকে যে লুডুস খাওয়াইছিল, ওর সাথে আমি দেখা করতে গিয়েছি, সারপ্রাইজ দিতে গিয়েছি ফ্লাওয়ার নিয়ে। ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছিলাম, একটু পরে দেখি তোমার রূপন্তী ভাবি আর তার হাজবেন্ড আর ছোট্ট বেবি নিয়ে শপিং এ যাচ্ছে। আমি তোমার ভাবিকে বললাম, রূপন্তী, আই লাভ ইউ, আমি তোমাকে বিবাহ করতে চাই। সে এমন একটা বং ধরেছে, না চিনার, আমাকে চিনেই না। আমার বলতেছে, এই কালা বেটা তুই কি? এই কথা বলা মাত্র আমি বলতেছি, রূপন্তী তুমি আমাকে চিনছো না? টস টস করে জুতার বাড়ি দিয়েছি। দেখেছো, এর জন্য আমি আমার কষ্টের কথা বলতে চাইনি তোমাকে। তুমিও হাসছো মানুষের মতন। নাই স্যার, আমি তো আসি নাই, আপনার কথা শুনে আসি নাই। আমার জ্বর দেখতেছেন না, 110 ডিগ্রি। জ্বরের কারণে 220 করতেছে। উদা ভাত খেয়ে আসি আসে, বিশ্বাস করেন। ঠিক আছে গোপুর, তুমি এখন যাও, লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও। যাই স্যার, তো সিগারেট খাই না, ঠিক আছে? ধোঁয়ার গন্ধে আমার ভাল লাগে না। যেতে চাইলে কাউকে দূরে রাখা যায় না, আমাকে বলে যদি সুখে থাকা যায়। রূপন্তী, তোমাকে জানাই বিদায়। ভাই হয়েছে কি? হোসেন ভাই, বাড়িটা আজকে বাবা বিক্রি করে দিছে, মিন্টু মেম্বার কিনে নিছে। কি করবো? মার চিকিৎসার জন্য তো টাকা দরকার, টাকা ছাড়া মার চিকিৎসা তো হবে না। তার মানে শহীদ ভাই কোনো ধরনের সহযোগিতা করলো না? ভাই এইসব নিয়ে মন খারাপ করেন না,
আল্লাহ যা করে ভালোই করে ভাই। আমি এইসব ভাবতেছি না, আমি ভাবতেছি মা আজকে যাই না যাচ্ছে তার এই অসুখের কথা। বাইরে এখন জানছে কি কব, শোনেন আমার মনে হয় খারাপ হয় নাই, কারণ রোগ হইছে এটা একদিন না একদিন তো জানবি। কারণ কাকি যেহেতু জানছে, এখন কাকি এটারে মানসিকভাবে এটা মাইনে নিবি যে না আমার এটা হইছে, বরং ভালোই হবে, এটা খারাপের কিছু না, আল্লাহ ভরসা। ভাই উপরে একজন আছে, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হবে ইনশাল্লাহ। গরম পানি বালা করে মিশা, কুসুম কুসুম গরম পানি দিবে। হ্যাঁ শরীরটা বালা না, ঠান্ডা জ্বর। আম্মা, হুম, তুমি যে কখন কি করো না আমি বুঝি না। তোর কি মুড সুইং হয় না কি হয়? তুই আমার নিজের মাইয়া হয়ে এই মারে চিনস না দেওস না, এইটাই দুনিয়াতে মানুষ চিনা বড় দায়। আমার নিজের এই নিজে আমি চিনি না। তুই হঠাৎ করে এই লোকে মানে জামাই আদর করার কি হলো? 500 টাকা দিতে আমার মতো খায়নি তো। আরে টেহার খাওয়ানোর মধ্যে কোনো মায়া মহব্বত থাহে, যত্ন থাহে? হ্যাঁ, নিজে রাইন্দা বইয়া খাওয়াইয়াম, এইটার মধ্যে বহুত মায়া বহুত যত্ন, বুঝছস? আয় নিয়ে গরম পানি দিছস, কুসুম গরম পানি। গফুরের শরীরটা পারলা না। গফুর খাওয়ান শুরু করো। আম্মা দুপুরকে তরকারি দেও। এই গরুর মাংস গরম পরম। আমারে খুব বইবেন না ম্যাডাম, ম্যাডাম। আজকে তুমি খাইবা, আমরা তৃপ্তি সহকারে দেখবাম। তুমি খাইয়া বাঁচলে পরে দিয়ে আমরা খামু। তুমি খাওয়া শুরু করো। ম্যাডাম এত খাওন আমি জীবনে এক লগে খাইনি। আরে কিচ্ছু হইতো না, আজকে একদিনই তো, খায় লাও। খাও। গফু কান্দো কে রে? ম্যাডাম আমি একদিন আপনার চিনবার পারি নাই, অনেক মন্দ কথা কইছি। আপনি এত ভালো মানুষ ম্যাডাম, আপনি এত ভালো মানুষ আমি বুঝতে পারি নাই তো। তুমি ঠিক হই বুঝছিলা, আমি মন্দ মানুষ হই। তোমারে একদিন যত্ন করে খাওয়াইলাম আর তুমি আমারে ভালো মানুষ মনে করলা, এইটা তোমার ঠিক না, বুঝছো? না ম্যাডাম আমি যেটা বুঝছি এটা ঠিক। শামুক দেখছেন না, বেল দেখছেন না, বাইরে শক্ত ভিতরে কি নরম। আপনি হলেন শামুক, আপনি হলেন বেল। আরে রাহো, আমার বাইরে যেমন ভিতরেও তেমন, ভিতরেও আমি শক্তই, বুঝছো? শুনো, তোমার এখন থেকে যা যা খাইতে মন চায় তুমি আমার কাছে কইবা, আমি তোমার ব্যাগ টান রাইন্দা খাওয়াবো, বুঝছো? আর আমি যদি না থাকি, এই যে মৌ আমার মাইয়ারে কয়ে গেলাম, আমার মাইয়া তোমারে খাওয়ান দিব, ঠিক আছে? খাও গফুর খাও। আর শুনো, তুমি আমার লিগি দোয়া কইরো, আমি যতদিন বাঁচি সুস্থ অবস্থায় যেন বাঁচি। বদদুয়া দিও না যে অসুখ বিসুখ হইয়া বদদুয়া, অসুস্থ হইয়া মরুম। সুস্থ অবস্থায় যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, বুঝছো? এই যে তোমারে খাওয়াইতেছি না গফুর, তুমি যে আমার বালা কইতাছো, বালা কোনখানে হইলাম? হ্যাঁ, তোমারে খাওয়াইতেছি যেন বদদুয়া না লাগে। আল্লাহ পাক আপনার 100 বছর বাঁচে রাখুন ম্যাডাম। মুখে স্বাদ পাইতেছি না, জন না, আরে সব দিতে লাগতেছে। লেবু নাও, কদ্দুর লেবু নাও, লেবু চিপড়ে নাও, একটু মুখে রুচি ফিরাইব। নাও লেবু চিপড়ে নাও। ডাল দিবে ডাল? না আস্তে আস্তে খাক, আস্তে আস্তে খাক। একটা চিকেন দিই। এটি খাই নেই স্যার। আরে ডিমটাই তো দিছি না। লাগবো না, লাগবো না ম্যাডাম। এই ডিমটা খাও, শক্তি হইব। তোমার জ্বরে শরীরটা তোমার দুর্বল হয়ে গেছে গা। ম্যাডাম খাওয়ান দাওয়ান করে যাওয়ার সময় আমার 2 গালে 2টা জুতা মেরে। মা কে রে তুই? আপনি আপনার ভালো মানুষে একদিন ধরে চিন্তা পারলাম না কে, আমার 2 গালে 2টা জুতা মারেন।
গফুর, জুতা মারনের মতো খারাপ মানুষ আমি না, বুঝছো? তবে তুমি যেটা ভাবছো ওইটাই, ওই আগেরটাই সঠিক। আমি খারাপ মানুষ। খাও। তুমি কান্নাটা বন্ধ করো, তুমি কান্না করবে না কাবে? মুখ খাইল ওর মা দিহি এখনো ঘুমায় নাই। কি করত না? শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। শখ আমার জন্য তো কবরটা তো ওই বাগানে দিতে পারতেন, আমি তো আপনাদের সাথেই থাকতাম, আপনারা এই বাড়িতে থাকতেন। দেখ তো। আজ আমরা পড়তে চলেছি ইন্টারের অভিযাত্রী বই থেকে, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে বাংলা প্রথম পত্র, সেখানে অভিযাত্রী বই থেকে একটা অধ্যায় আমাদের কখনোই পড়া হয় না, যেটা আমাদের শর্ট সিলেবাসে নাই, সেটা হচ্ছে পদ্মা। এখন এই পদ্মা থেকে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু এটা শর্ট সিলেবাসে নাই। অ্যাডমিশনের একটা কথা বলি, অ্যাডমিশনের কোনো শর্ট সিলেবাস নাই, এই জন্য আমাদের পড়া উচিত সব। বর্তমানে আমি চান্স পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন আমি যে পদ্মা যেটা আছে, এই পদ্মা আমাদের পড়া হয় না, এটা পড়ার সময় নয়, এই জন্য আমি পদ্মার যে এমসিকিউগুলো আছে এগুলো আমি পড়ার চেষ্টা করব, আপনারা একটু দেখবেন, আর এগুলো আমি বুঝাই দেবো, বিশেষ করে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে এবং যারা ইন্টার পড়েন এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পদ্মার দুইটা দিক এখানে বর্ণনা করা হয়েছে, একটা হচ্ছে পদ্মার মানে ভালো দিক, একটা হচ্ছে পদ্মার খারাপ দিক। ভালো দিক কোনটা? যেটা প্রেমময়ী দ্বীপ, কল্যাণময়ী দ্বীপ, যে দিক যেটা আছে এটা বর্ণনা করা হয়েছে। আরেকটা হচ্ছে পদ্মার যে ধ্বংসাত্মক যে দিকটা আছে, এই দিকটা আমাদের বর্ণনা করা হয়েছে। এখন ভালো দিক যেটা আছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে যখন পদ্মার পানিটা ভালো থাকে, নিরিবিলি থাকে, এবং পদ্মার পানি আশেপাশে গিয়ে যখন আমাদের কৃষকদের ফল ফল অনেক প্রচুর পরিমাণ ধান টান চাষ হয়, প্রচুর পরিমাণ ফল ফ্রুট চাষ হয়, প্রচুর পরিমাণ সব কিছু যখন কৃষকের যখন উন্নতি, মূলত কৃষকের যখন উন্নতি হয়, তখনই ওইটা আমাদের জন্য কল্যাণময়ী দিক পদ্মার। আর যখন পদ্মার যে ধ্বংসাত্মক রূপ যেটা আছে, সেটা পদ্মার যে ঢেউ, এখানে অনেক সাজানো পরিবার ধ্বংস করে দেয়। পদ্মার পানিটা যখন বের হয় তখন অনেক সাজানো পরিবার, অনেক পরিবার পদ্মার পানিতে ভেসে যায়, এবং অনেক সাজানো বাগান পদ্মার এই পানিতে ভেসে যায়, এটা বলা হয়েছে। আরেকটা জিনিস বলা হয়েছে যে একটা জলদস্যুর কথা বলা হয়েছে, এটা যেমন জলে যারা দস্যু, জলে যারা ডাকাতি করে তাদেরকে বলা হয় জলদস্যু। এখন এই জলদস্যুর এখানে নাম বলা হচ্ছে হারমাদ। হারমাদ শব্দটি আসছে আরমাডা থেকে। আরমাডা হচ্ছে স্প্যানিশ শব্দ, এটা মনে রাখতে হবে যে আরমাডা হচ্ছে স্প্যানিশ শব্দ, এটা হারমাদ। এখন বলা হচ্ছে হারমাদ, পদ্মা কবিতায় হারমাদ উল্লেখ আছে। হারমাদ হচ্ছে কি? জলদস্যু। এই শব্দটা আসছে স্প্যানিশ শব্দ আরমাডা থেকে। আর এই যে হারমাদ, হারমাদ এরা কোন দেশের ছিল? জলদস্যু ছিল। এরা হচ্ছে পর্তুগিজ জলদস্যু, এইটা আমাদের মনে রাখতে হবে, পর্তুগিজ জলদস্যু। এবং শব্দটি আসছে আরমাডা থেকে, এবং আরমাডা শব্দটি হচ্ছে কি? স্প্যানিশ শব্দ। এই জিনিসগুলো আমাদের মনে রাখলে হবে। তো এখানে বলা হয়েছে যে পদ্মা নদীর এত ধ্বংসাত্মক রূপ আছে, পদ্মা নদীর একটা ধ্বংসাত্মক রূপ, একটা হচ্ছে ভালো রূপ। ভালো রূপ বলতে যেটা আমাদের কল্যাণময় রূপ, একটা কল্যাণময় রূপ, একটা ধ্বংসাত্মক রূপ। এখন জলদস্যু যারা আছে তারা জলে ডাকাতি করতে করতে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে, কিন্তু পদ্মায় যখন তারা ডাকাতি করতে আসে তখন তারা এখানে এসে তারা ভিমরি খেয়ে যায়, এখানে এসে তারা ভয়ে তারা কাঁপে। এই হচ্ছে মূলত বিষয়টি বোঝানো হয়েছে। কি কি বিষয় বোঝানো হয়েছে? একটা হচ্ছে জলদস্যুদের কথা বলা হয়েছে, আর একটা আছে পদ্মার দুটি দিকের কথা বলা হয়েছে। পদ্মার একটা দিক হচ্ছে কল্যাণময় দিক, আর একটা দিক হচ্ছে কি? ধ্বংসাত্মক দিক। এই আমাদের জাস্ট এখানে তিনটে বিষয়, এগুলো পড়লে আমাদের এনাফ। ঠিক আছে, এখন আমরা মূল সামারি আমি করে দিয়েছি। এবং পদ্মা যে আছে এটা উৎস গ্রন্থ হচ্ছে, সরি এটা অন্যদিকে আমি খেয়াল করলাম, কাফেলা। এটা উৎস গ্রন্থ হচ্ছে কাফেলা, এটা আমার দেখার প্রয়োজনে মনে আছে। এটা উৎস গ্রন্থ হচ্ছে কাফেলা, এবং এটা হচ্ছে একটা চতুর্দশপদী কবিতার মতো লিখেছেন ফররুখ আহমেদ। ঠিক আছে, এবার এটা আমরা পড়ছি। এখন আমরা এই পদ্মার এমসিকিউ যেগুলো আছে এগুলো আমরা পড়বো। আচ্ছা, পদ্মা কবিতার প্রতিটি চরণ কত মাত্রা বিশিষ্ট? এটা হচ্ছে 18 মাত্রা বিশিষ্ট। পদ্মা কবিতার মিল বিন্যাস কেমন? এটা হচ্ছে ক খ ক, খ গ খ, এরকম করে। ঠিক আছে, তাহলে আমরা ক নাম্বার এটা পেয়ে গেলাম, ক খ ক মানে 1 2 1 1 2 1 2 3 2 3 2, আবার 3 4 3, এরকম করে। ঠিক আছে, কে অনেক ঘূর্ণিতে ঘুরেছে? এটা হচ্ছে দুরন্ত হারমাদ যারা আছে তারা অনেক ঘূর্ণিতে ঘুরেছে। আমি আগেই বলছি দুরন্ত হারমাদ হচ্ছে জলদস্যু, এটা হচ্ছে কি? পর্তুগিজ জলদস্যু, এবং নামটি এসেছে স্প্যানিশ শব্দ আরমাডা থেকে। কেঁপেছে তোমাকে দেখে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তোমাকে কেঁপেছে তোমাকে দেখে, তোমাকে বলতে বোঝানো হয়েছে পদ্মাকে দেখে তারা কেঁপে উঠেছে।
তারা যত জায়গায় দলদস্যুগিরি করুক, কিন্তু পদ্মা এসে সবাইকে এমনি খেতেই হয়েছে, পদ্মা এসে সবাইকে বিড়ালের মতো হয়ে যেতেই হয়েছে, এটাই এখানে বোঝানো হয়েছে। আমার ভিডিওটা কালো আসতেছে, আমি এত কালো না, ভিডিওটা কালো আসতেছে, ভালো লাগছে না আমাকে, কিন্তু আমি তো বাস্তবে এত কালো না, আমি ওই সময় আমাদের পিছনে পর্দা যেরকম সুন্দর না, আমি এরকম সুন্দর। যাক, কিছু করার নেই, কালো আসতেছে, কিছু করার নেই। পদ্ম কবিতায় কার তরঙ্গ ভঙ্গের কথা বলা হয়েছে? পদ্মার নিজের তরঙ্গ ভঙ্গের কথাই বলা হয়েছে। তরঙ্গ ভঙ্গ মানে হচ্ছে ঢেউ, তরঙ্গ অর্থ ঢেউ, এটা সবাই জানি আমরা, তরঙ্গ হচ্ছে ঢেউ। পদ্মা কবিতায় কোথায় লাঙ্গল চালানোর কথা বলা হয়েছে? ক, দুই তীরে লাঙ্গল চালানোর কথা বলা হয়েছে। লাঙ্গল চালানোর সঙ্গে নিচের কোন বিষয়টি সম্পৃক্ত? এটা হচ্ছে চরের সাথে সম্পৃক্ত, কারণ পদ্মার দুই পাশে যে চর আছে, চরেই কৃষকরা লাঙ্গল চালায় এবং সেখান থেকে তারা মানে অনেক ফল ফ্রুট চাষ করে থাকে, অনেক সবজি চাষ করে থাকে, এবং এইটা যখন খুব ভালো পরিমাণে হয় তখনই বলা হয় পদ্মার কল্যাণময়ী দিক, এটি পদ্মার কল্যাণময়ী রূপ। আচ্ছা, পদ্মা কবিতায় কারা নির্ভীক জবান? যারা পদ্মার দুই পাশে যারা লাঙল চালায় এবং যারা কৃষক, লাঙল চালায় তারাই তো কৃষক, এবং তারা হচ্ছে কি নির্ভীক জবান। জবান মানে জুয়ান, যার মানে একদম শক্তিশালী পুরুষ, আসল পুরুষ। কোথায় পর্যাপ্ত ফসল ফলানোর কথা বলা হয়েছে? উর্বর চরে। উর্বর চর মানে যেখানে, উর্বর মানে যেখানে অনেক বেশি ফসল হয় সেটা উর্বর বলা হয়। চর তো বোঝা যায় যেখানে অনেক পলিমাটি জমে, নদীর মধ্য থেকে উঠেছে, চর নদীর মধ্যে উঠতে পারে, নদীর পাশে উঠতে পারে, তো দুই পাশের কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, সবুজের সমারোহে জীবন কি আসে? সবুজের সমারোহে জীবন কি পায়? সবুজের সমারোহে জীবন সম্বল পায়, সবুজের সমারোহে জীবন সম্বল পায়। সাজানো বাগানের সঙ্গে নিচের কোনটির সম্পর্ক রয়েছে? পদ্মার স্রোতের সম্পর্ক রয়েছে। পদ্মা কবিতায় কেমন আহ্বান জাগার কথা বলা হয়েছে? পরিপূর্ণ আহ্বান জাগার কথা বলা হয়েছে। পদ্মার স্রোতধারা কেমন? পদ্মার স্রোতধারা হচ্ছে প্রদীপ্ত, পদ্মার স্রোতধারা প্রদীপ্ত। প্রদীপ্ত শব্দের অর্থ হলো উজ্জ্বল ও ভাস্কর, প্রদীপ্ত শব্দ উজ্জ্বল ভাস্কর। এই প্রশ্নটা পরীক্ষা কিন্তু আমাদের আসে যে উজ্জ্বল শব্দের সমার্থক শব্দ কোনটি? ভাস্কর, এবং ভাস্কর শব্দের সমার্থক শব্দ কোনটি? উজ্জ্বল, এটা মনে রাখতে হবে। এবং পদ্মার স্রোতধারা কেমন? পদ্মার স্রোতধারা হচ্ছে প্রদীপ্ত, প্রদীপ্ত মানে হচ্ছে উজ্জ্বল এবং ভাস্কর, ঠিক আছে? উজ্জ্বল বা ভাস্কর, এই দুইটা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। উজ্জ্বল, ভাস্কর, প্রদীপ্ত এই একই জিনিস। পদ্মা কবিতার চরণ সংখ্যা কতটি? পদ্মা কবিতার চরণ সংখ্যা হচ্ছে 14টি। পদ্মা কবিতার চরণ সংখ্যা 14টি, এবং প্রত্যেকটি লাইনে মাত্রা আছে 18টি। আর এটা একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতা সবচেয়ে বেশি লেখছে কে? মাইকেল মধুসূদন দত্ত, তার প্রথম লেখছে এটা, ঠিক আছে? মাইকেল মধুসূদন মেঘনাদ বধ কাব্যে। আচ্ছা, সবুজের সমারোহ শব্দের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন শব্দের? এটা হচ্ছে গ, আড়ম্বর শব্দের। আড়ম্বর শব্দের সাদৃশ্য রয়েছে। জীবিকা অর্জনের উপায় বোঝায় কোন শব্দে? জীবিকা অর্জনের উপায় বোঝায় কোন শব্দে? এটা হচ্ছে সম্বল শব্দে। কি শব্দে? সম্বল শব্দে। প্রদীপ্ত শব্দের সম অর্থ বহন করে নিচের কোনটি? উজ্জ্বল। আচ্ছা, তরঙ্গ শব্দের অর্থ কোনটি? তরঙ্গ শব্দের অর্থ ঢেউ। তরঙ্গ শব্দ, এই যেটা আমি বলছি তরঙ্গ শব্দ ঢেউ, যে আমি একটু আগে বলছিলাম। কখন পদ্মা, পিছনে আমার ভাইয়ের ছেলে আসছে, একটু নয়েজ আসতে পারে, এজন্য আমি দুঃখিত। তরঙ্গ শব্দের অর্থ কোনটি? তরঙ্গ শব্দের অর্থ ঢেউ। কখন পদ্মার জলস্রোতে স্ফীত হয়? এটা হচ্ছে বর্ষাকালে। পদ্মার মূল কাহিনী হলো বর্ষাকালটা নিয়ে, কারণ বর্ষাকালেই পদ্মার কঠিন ভয়াবহ রূপটা আমরা দেখতে পাই। আচ্ছা, ফরুক আহমদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ফরুক আহমদ জন্মগ্রহণ করে হচ্ছে কি 1918 সালে। এগুলো আসলে মনে রাখার দরকার নেই, এগুলো আসে না, আর আসলেও পারিনি আমরা, এগুলো মনে রাখার প্রয়োজন নেই। খালি বেছে কয়েকজন কবির জন্মসালটা মনে রাখলেই না। আচ্ছা, ফরুক আহমেদ এবং মুসলিম নাগরিক কবি মনে হয় ফরুক আহমেদ মাগুরা জেলার কোন গ্রামটির সঙ্গে সম্পর্কিত? মাগুরা জেলার মাঝ আইল। কোন জেলা? মাগুরা জেলার মাঝ আইল। কারা কারা আছেন মাগুরা জেলার মাঝ আইলের? তারপরে করেন। ফরুক আহমেদের পিতার নাম কি? ফরুক আহমেদের পিতার নাম সৈয়দ হাতেম আলী, এবং বরিশালে একটা ফেমাস কলেজ আছে সৈয়দ হাতেম আলী কলেজ, এবং আমি আগে পড়েছি বিএম কলেজে, ঠিক আছে? তো বিএম কলেজ 1 নম্বর, হাতেম আলী কলেজ 2 নম্বর, এরকম হয় বরিশালের। ফরুক আহমেদের পিতার নাম কি? ফরুক আহমেদের পিতার নাম হচ্ছে সৈয়দ হাতেম আলী। আচ্ছা, তারপরে ঢাকা বেতারে ফরুক আহমেদ কি হিসেবে চাকরি করতেন? এটা হচ্ছে উনি করতেন কি? উনি হচ্ছে স্টাফ রাইটার। ঢাকার বেতারে ফরুক আহমেদ কি হিসেবে চাকরি করতেন? স্টাফ রাইটার। এটা মনে রাখা মানে ইম্পর্টেন্ট। স্টাফ রাইটার, ওনার পেশা কি ছিল? স্টাফ রাইটার। তো লেখালেখি আমরা বুঝি, স্টাফ রাইটার।
আচ্ছা, ফররুখ আহমেদের সঙ্গে কোন দশকটি সম্পর্কিত? 40-এর দশক। 40-এর দশক ফররুখ আহমেদের সাথে সম্পর্কিত। 40 দশকের অন্যতম শক্তিশালী কবি, পাওয়ারফুল পয়েট। দাও, পাওয়ারফুল পয়েট হচ্ছে কে? ফররুখ আহমেদ। ফররুখ আহমেদের প্রথম কাব্যের নাম কি? প্রথম কাব্যের সাত সাগরের মাঝি। প্রথম কাব্যের নাম আছে সাত সাগরের মাঝি, কিন্তু এই যে কাব্যটা আছে, মানে এই যে কবিতাটা আছে পদ্মা, এটা নেওয়া হয়েছে কাফেলা থেকে, এবং সেটা একটি চতুর্দশপদী কবিতা। কাফেলা যখন রচনা করা হয় তখন ছিল 5টা কবিতার সমন্বয়ে কাফেলা রচনা করা হয়, কিন্তু এখন বর্তমানে সেখানে 7টা কবিতা সম্বলিত আছে। ফররুখ আহমেদের বিশ্বাস ছিল কি ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে। ফররুখ আহমেদের বিশ্বাস ছিল। ফররুখ আহমেদের সনেট সংকলনের নাম কি? ফররুখ আহমেদের সনেট সংকলনের নাম হচ্ছে মুহূর্তের কবিতা। ফররুখ আহমেদের সনেট সংকলনের নাম হচ্ছে মুহূর্তের কবিতা। নিচে কোনটি ফররুখ আহমেদের কাব্যগ্রন্থ? সিরাজাম মুনিরা। এটা বানানটা চারটাই আমাদের প্রশ্নে উত্তরে 4টাই সিরাজাম মুনিরা আছে, তো এখান থেকে বের করাটা খুবই কঠিন। দন্তীয় স রসিকার সি, তারপরে হচ্ছে রেপ বয় সুন্দর যেটা আছে, রয়কার রা, বর্গীয় জায়গা যা, ম, সিরাজাম মুনিরা, মরিষ্কার মু, নয় দিগিকার নি, বয় সুন্দর রয়কার রা। এই সিরাজাম মুনিরা মনে রাখতে হবে। ক আর খ একদম সেম। একটা হচ্ছে সিরাজাম, মানে দুইটা সিরাজম দেওয়া আছে, ওই দুটো আগেই কাটা, আর দুইটা আছে সিরাজাম মুনিরা। এখন সিরাজাম মুনিরা যে আছে, এখানে একটা হচ্ছে রসিকার, একটা দিগিকার। যেটা দিগিকার ওটা আমাদের প্রেফারেবল অ্যান্সার। আচ্ছা, ফররুখ আহমেদ ছোটদের জন্য কি লিখতেন? ছোটদের জন্য লিখতেন ছড়াও কবিতা। ফররুখ আহমেদ ছোটদের জন্য লিখতেন ছড়াও কবিতা। আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের জন্য লিখছি উপন্যাস এবং পদ্মা ধ্বংসাত্মক রূপের কবিতা। সনেট চতুর্দশপদী কবিতা, যা বোঝার সামর্থ্য আমাদের সাধারণত হয় না। সনেট। মৃত্যুর পর ফররুখ আহমেদকে কোন পদকে ভূষিত করা হয়? এটা হচ্ছে 21শে পদক। মৃত্যুর পর কিন্তু ফররুখ আহমেদ আবার 21শে পদক পাইছে, এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট যে কোন কবি মৃত্যুর পর 21শে পদক পাইছে। এটা হচ্ছে ফররুখ আহমেদ, মুসলিম রেনেসার কবি। আচ্ছা, তারপরে ফররুখ আহমেদ কত সালে মৃত্যুবরণ করে? ফররুখ আহমেদ মৃত্যুবরণ করেছে 1974 সালে। পদ্মা কবিতায় কার সুতীব্র গতির কথা বলা হয়েছে? পদ্মা সুতীব্র গতির কথা বলা হয়েছে। পদ্মা কবিতার কার সুতীব্র কবিতার কথা বলা হবে? পদ্মা কবিতা অবশ্যই পদ্মার সুতীব্র গতির কথাই বলা হয়েছে। এই ছিল আমাদের পদ্মার মোটামুটি এমসিকিউ। এই আমার সাথে থাকুন, দেখবেন আরো যে কঠিন অধ্যায় যেগুলো আছে সেগুলো আমি একদম সহজ করে বুঝাই দিব, এবং যে এমসিকিউ যেগুলো আছে ওগুলো আমি পড়ে আমি করে দেবো, টিকমার্ক করে দিব। ওগুলা শুধু শুনলেই আপনার হয়ে যাবে। এই যে তরঙ্গ শব্দ অর্থ ঢেউ, এই যে পদ্মার কাহিনীটা আমি বললাম, পদ্মার দুইটা দিকের কথা বললাম, ঠিক আছে। তারপর হচ্ছে একটা জলদস্যুর কথা বললাম। এই কাহিনী তো এতটুকুই, শুধু পড়তে আমাদের ইচ্ছা করে, পড়তে সময় হয় না। তো আমার সাথে থাকুন, ভিডিও করে দেখলে 10 মিনিট সময় যদি ব্যয় করেন, আর যদি একটা অধ্যায় পড়া হয়ে যায়, খারাপ কিছু না। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়।